প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেকে ভালো আছো। আজকের বাংলা প্রথম পত্রে আমরা যে সহপাঠ অংশটি আছে আমাদের কাকতাড়ুয়া উপন্যাস, এই কাকতাড়ুয়া উপন্যাসটা আজকে আমরা একটু দেখব। আমি আশা করি তোমরা অবশ্যই বাসায় কাকতাড়ুয়া উপন্যাসটা পড়েছ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেলিনা হোসেনের রচিত এই কাকতাড়ুয়া উপন্যাস একটি বালককে কেন্দ্র করে। আমরা উপন্যাসটি একটু লক্ষ্য করি ক্লাসটিকে। সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমাদের আজকের পাঠ পরিচিতি, শিক্ষক পরিচিতি, আমি গৌতম বসু, সহকারী শিক্ষক, সেন্ট ক্রিস্টাস কলেজ, রাজবাড়ী দিনাজপুর। পাঠ পরিচিতি বিষয় মাধ্যমিক বাংলা সহপাঠ, শ্রেণী নবম ও দশম। পাঠ শিরোনাম কাকতাড়ুয়া। আমরা আজকে কাকতাড়ুয়ার যে অংশটা, এটা তো একটা অনেক বড় একটা উপন্যাস। তো এই উপন্যাসে আমরা 9 থেকে 17 পৃষ্ঠা পড়ব। আমাদের আজকের যে পড়াটা, আজকের যে ক্লাসটা হবে 9 থেকে 17 পৃষ্ঠার মধ্যে। চিত্রে কি দেখতে পাচ্ছি আমরা, একটু চিত্রটা লক্ষ্য করি। চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রটা তোমরা সাধারণত যারা গ্রামে থাকো দেখবা যে এই চিত্রটা আমরা লক্ষ্য করি কি কাকতাড়ুয়া, অর্থাৎ সাধারণত এর একটা প্রতীকী অর্থে কাকতাড়ুয়াটা কি কারণে দেওয়া হয়। আসলে বিভিন্ন ফসলকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য মানুষের প্রতীক হিসেবে, যে না এখানে একটা মানুষ আছে, কাকতাড়ুয়াটা দেওয়া হয়। ঠিক আছে, সমস্ত আমরা একটা চিত্রটা দেখতে পাচ্ছি। আমরা একটা চিত্র হচ্ছে কাকতাড়ুয়া। আজকের পাঠ কাকতাড়ুয়া লিখেছেন সেলিনা হোসেন। আমরা একটু শিখন ফটো লক্ষ্য করি যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা বুধাকে কাকতাড়ুয়া বলা হয় কেন তা বলতে পারবে। তা আজকে বুধাকে আমরা কেন কাকতাড়ুয়া বলতেছি, ঠিক আছে, এই তত্ত্বটা কিন্তু আমরা আজকের ক্লাসে নিতে পারবো। তারপরে হচ্ছে বুধার কাজসমূহ বর্ণনা করতে পারবো। সাধারণত বুধার কাজটা কি আমরা গল্প শুরুতে লক্ষ্য করি যে বুধা বিভিন্ন কাজ করছে, তাই না? এই কাজের সাথে সম্পৃক্ত, যে কাজগুলোর সাথে সে সম্পৃক্ত, সেই কাজগুলো আমরা আজকে কিন্তু জানবো। গ্রাম ছেড়ে লোকজন পাড়ায় কেন তা ব্যাখ্যা করতে পারবে। আমরা একটু লক্ষ্য করছি যে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের বাঙালির উপর যে বর্বরচিত অতর্কিত হামলা করেছিল, এই হামলার পরে বাংলার স্বাধীন চেতা মানুষ দেশমাতৃকে মুক্তি করবে যারা ঝাঁপিয়ে পড়েছিল, এবং কিছুটা বাকি যে জনসংখ্যা ছিল তারা কিন্তু নিজের প্রাণের ভয়ে পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের কেন আশ্রয় নিয়েছিল অনেকে জানে না। তারপর হচ্ছে বুধা মিলিটারি ক্যাম্প ধ্বংস করতে চাইতেন, তা আলোচনা করতে পারবে। তাহলে আজকে এই কর্তব্যটা আমরা লক্ষ্য করবো যে মিলিটারি ক্যাম্প বলতে আজকে এখানে বোঝানো হচ্ছে যে পাক হানাদার বাহিনীর সেই সময় যে পাক হানাদার বাহিনী, পাক সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীর যে ক্যাম্প, ঠিক আছে, এই ক্যাম্পটা বুধা কেন ধ্বংস করতে চায়। তাহলে বুধার কাছে পাক হানাদার বাহিনী যে দৃষ্টিকোণটা, তাদের বুধা যেভাবে রিসিভ করেছিল, পাক হানাদার বাহিনী এদেশে কি চালাইছিল, ধ্বংসযজ্ঞ চালাইছে। এই ধ্বংসযজ্ঞকে প্রতিহত করার জন্য বুধা কিন্তু মিলিটারি ক্যাম্পগুলো ধ্বংস করতে চেয়েছিল। আমরা একটু লক্ষ্য করি চিত্রগুলো। আমরা রাতের সূর্যপতি, ভোরে, তারপর একটা পরন্ত বিকেল শুয়ে আছে, ঠিক আছে, নৌকা। একটু লক্ষ্য করো, গল্পের বইয়ের মধ্যে সুন্দর করে এই লাইনগুলো দেওয়া আছে, আমি তারপরে তুলে ধরতেছি। রাত মানে দিনের আলো, আমরা রাতে চিহ্ন দিচ্ছি। সূর্য ডুবলে আধার, অর্থাৎ সূর্য ডুবলে আধার অর্থাৎ অন্ধকার। ওর কাছে সব সময়, যখন যেখানে রাত সেখানেই ঘুম। আমরা একটু খুবই মনোযোগ দেবো এই কটার মধ্যে, যে তার ঘুমের স্থান, এখানে তার বলতে আমরা কাকে বোঝানো হচ্ছে, বুধাকে বোঝানো হচ্ছে। বুধার ঘুমের স্থানগুলো, বুধার ঘুমের স্থান দোকানের বারান্দা, গাছতলা, কাঠের চালা, কাঠের নৌকা, কাঁচালির বারান্দা, ঢেকি ঘর, খড়ের গাদা। ভাত নেই তো কি হয়েছে,
ফল পাকুর নদীর পানি, নোলক বুয়ার মুড়ি ভাজা। সুন্দর করে আন্ডারলাইন করে রাখবো। আমাদের এখানে কিন্তু নোলক বুয়ার মুড়ি ভাজা কে, মুড়ি কে ভাজতো, এখানে কিন্তু আমরা একটা কোশ্চেন পাবো এমসিকিউর জন্য, কিংবা আমাদের সৃজনশীলের জ্ঞান ভিত্তিক যে কোশ্চেনগুলো আসলে সেই কোশ্চেনগুলোর জন্য। মুড়ি ভাজা নোলক সাথে সম্পৃক্ত কে, নোলক বুয়া। তারপর বলছে চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট, গৃহস্থের বাড়ি কাজ করে দিলে অরহর ডাল এবং ভাত নইলে নুন পান্তা, কারো বাড়ি চালের আটা রুটির সাথে একটু ঝোল, বিয়ে বাড়ি হলেই পুরো ভাত মাংস। তাহলে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা বুধাকে কি বুধাকে কি পাইতেছি, বুধা হচ্ছে কত শিশু, কিন্তু তাকে আমরা এক প্রকার কত শিশু হিসেবে ধরে নিতে পারি। এই যে তার খাবার, তার ঘুমের স্থানগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, ভালো করে মনোযোগ দেই, তাহলে কিন্তু বুঝতে পারি যে বুধা আসলে কেউ নেই। দেখি একটু লক্ষ্য করি, পরে বিস্তারিত আমরা প্রশ্ন করতেছি বুধার ঘুমানোর স্থানসমূহ। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবা যে বুধার স্থান, ঘুমানোর স্থানগুলা আমরা বলছি যে দোকান, গাছতলা, তারপর আছে নৌকা, কাছারি ঘর, যেটাকে বলে ঢেকিশালা, ঘরের গোদা। একটু লক্ষ্য করি কোশ্চেন যে বুধার ঘুমানোর স্থানসমূহ লেখো। আশা করি উত্তর কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, তারপর কোশ্চেনটা আমরা লেখা রাখবো যে বুধার ঘুমানোর স্থানসমূহ লেখো। তাহলে বুধার যে স্থানগুলোতে ঘুমাইছে, সে বারান্দায় ঘুমাইছে, সে নৌকা খেয়াঘাটের নৌকায় ঘুমাইছে, এই জাতীয় এগুলো আমরা লেখা রাখবো। দেখো উত্তরগুলো আমরা একটু লক্ষ্য করি। তার ঘুমানোর স্থান, অর্থাৎ বুধার ঘুমানোর স্থান দোকানের বারান্দা, গাছতলা, হাটের চালা, ঘাটের নৌকা, কাছারির বারান্দা, ঢেকি ঘর এবং ঘরের গাধা। ঘরের গাধার মধ্যে সে ঘুমায়। একটু ঘুমানোর তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবা। যখন আমরা আমাদের স্কুল খুলে যাবে তখন আমরা এই উত্তরগুলা ক্লাসের মধ্যে মূল্যায়ন করব। তারপরে দেখি আমরা একটা ঘরটা থেকে স্বর্ণবর্গের একজন সঙ্গে, ও ভয় পায় না। কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, বুধা উত্তর দেয় সোনার ঘরে। তাহলে সোনার ঘর আমরা পাচ্ছি ভালো করে, বুধা কোথায় যাচ্ছে এটাও কিন্তু আমাদের এমসিকিউ, এবং আমরা সাধারণ জ্ঞান ভিত্তিক যে ক নাম্বার কোশ্চেনটা আসে সেটাও কিন্তু পেয়ে যাবে। সোনার ঘরে, যার ঘর নেই তার চারিদিকে তো সোনার ঘরে। সুন্দর করে এটা, এই কথাটাও কিন্তু একটু তাৎপর্য আছে। অর্থাৎ যার ঘর নেই, যার পৃথিবীতে কেউ নেই, সমস্ত পৃথিবী কিন্তু তার। তাইলে নাইলে করে পথে হাটে গান গায়, আকরার গান শুনে ও গান শিখে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এ পর্যন্ত এসএসসি পরীক্ষাও এই কোশ্চেনটা কিন্তু বারবার এসেছিল বা আসে, যে বুধা কোথায় গান শুনে শিখেছিল। বুধা আকরার গান শুনে। কীভাবে সে গান শিখেছিল? আকরার গান শুনে বুধা গান শিখে। ওর মনে হয় যার ভিতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে, সে ভালো মানুষ। ও মরা শামুকের খোল পায়ের বুড়ো আঙ্গুলের মাথায় নাচাতে নাচাতে শুয়ে পড়ে। বুড়ো আঙ্গুলটা যদি মানুষ হয় তাহলে খোলটা একটা টুপি। মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। তো এই যে আজকে শামুকের খোলের কথা বলছি, তোমরা লক্ষ্য করে দেখবা যে সেনাবাহিনীর মাথার উপর যে ক্যাপটা, সাধারণত হেলমেট জাতীয় একটা ক্যাপ থাকে, তাই না? এটাকে সে কি শামুকের খোল হিসেবে নিচ্ছে, তার প্রতীকী হিসেবে তার আঙ্গুলের মাঝখানে সে শামুকের খোলটাকে বসাইছে, যেন এটা একটা যুদ্ধের জন্য প্রস্তুতি, তাই না? তারপর একটু লক্ষ্য করে দেখি, কারো ক্ষেতে কামলা খাটে, কারো গরু চড়ায়, কারো মোট বয়, জেলের নৌকায় মাছ ধরে, মুদির দোকানে বসে কেনাবেচা করে, চায়ের দোকানে চা বানায়, খদ্দরের সামনে চায়ের কাপ নিয়ে যায়, ধান খেতে নিড়ানি দেয়, ওর কাজের শেষ নেই। আমরা কিন্তু শিক্ষণ করে লক্ষ্য করছি, আমরা প্রশ্ন করছি যে বুধার কাজ সমূহ বর্ণনা করব, আমরা কিন্তু কাজ সমূহগুলো পাচ্ছি। ধান খেতে নিড়ানি দেয়, ওর কাজের শেষ নেই, চোখের সামনে বাবা মা চার ভাই বোনকে মরে যেতে দেখলে কেউ স্বাভাবিক নিয়মে চলে না, কলেজে খুব লেখায় শকুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কী পাচ্ছি, আমাদের যে অনুধাবন যে কোশ্চেনটা, খ নাম্বার কোশ্চেন আমরা কিন্তু পাচ্ছি যে কলেজে খুব লেখায় শকুন, কথাটি ব্যাখ্যা করে এই ধরনের আমাদের কোশ্চেন করা হবে। তো এখানে কিন্তু তাৎপর্য, অর্থাৎ কোনো সন্তানের সামনে যদি তার পরিবারের বাবা মা অন্যান্য সদস্য যদি মৃত্যুবরণ করে, সেই সন্তানের মনের অবস্থা কী হতে পারে, সেই কথাটাই কিন্তু এই গল্পের মধ্যে লেখক তুলে ধরেছে।
তো আবার আমরা লক্ষ্য করতেছি যে এখানে আরেকটা কোশ্চেন আমরা পাচ্ছি যে বুধার পরিবারের সদস্য কতজন। তাহলে আমরা আবার বলতেছি বুধার বাবা মা 2 জন, 4 ভাই বোন তারা, ঠিক আছে। তাহলে অর্থাৎ বুধার পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই আবার দেখতেছি মহামারী কলেরায় মারা যায় বাবা মা সহ 4 ভাই বোন, তিনু, শিলু, তালেব এবং বিনু। তাহলে 1, 2, 3, 4, বুধা 5 এবং এখানে তার বাবা 7 জন। তাহলে বুধা ব্যতীত তার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, বুধার সংখ্যা হচ্ছে 7 জন। তো এখানে একটু মনে রাখতে হবে 4 ভাই বোন, তাই না? কীভাবে মারা গেছিল? কলেরা। এই কোশ্চেনটাও কিন্তু এসএসসি পরীক্ষায় আমরা বারবার লক্ষ্য করতেছি যে বুধার পরিবার কিসের মাধ্যমে আক্রান্ত হয়, কিউ ইয়ার মধ্যে কলেরা। এবং অপশন তাদের কলেরা, ডায়রিয়া, যক্ষা এই জাতীয় এক্সেট্রা অনেক কিছু দেওয়া থাকতে পারে। পরের পেজটি আমরা একটু লক্ষ্য করি। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে দু হাত দুপাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা বলতেছি প্রথমেই আমরা আজকে কিন্তু জানতে পারছি যে কাকতাড়ুয়াটা কি। কাকতাড়ুয়া হচ্ছে একটা প্রতীকী, অর্থাৎ সংগ্রামী চরিত্র, প্রতিবাদী চরিত্র, চিত্র। এই চিত্র আমরা বুধাকে কাকতাড়ুয়া দেখতে পাচ্ছি। চাচি ওকে সকালে মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলেছে কামাই করতে। ও সম্মতি দিলে চাচির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। চাচি বলে তাহলে তুই আমাকে মুক্তি দিবি। সুন্দর করে একটা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখবা। যে কোশ্চেনটা আমাদের করা হবে বুধা মুক্তি শব্দটি প্রথম কার মুখে শুনেছিল। তাহলে মুক্তি শব্দটি বুধা তার চাচির মুখে শুনেছিল। দেখো একটু লক্ষ্য করি, মুক্তি শব্দটি শুনে ও ওষুধ খায়। গলায় ভাত আটকে গেলে ও জোরে জোরে কাশতে থাকে। চাচি ওকে পানির গ্লাস এগিয়ে দেয়। সেদিন ও চাচির বাড়ি থেকে একেবারের জন্য বেরিয়ে এলো। সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি। আজকে এখানে সুন্দর করে একটু চিন্তা করে দেখো, মুক্তি অর্থাৎ এখানে বলছে যে সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি। এখানে সম্পর্ক বলতে কি, চাচি কামাই করতে বললেন, অর্থাৎ বসে বসে খাওয়ানো তার চাচির পক্ষে সম্ভব ছিল না, বিদায় বুধাকে কামাই করা বলছে। বোধহয় সেই জন্য কিন্তু কি চাচির সংসার থেকে বেরিয়ে আসছে। বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়? কোশ্চেনটাও কিন্তু এটাও কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য আছে। হ্যাঁ, অথচ চাচাতো বোন ছোট কুন্তী সম্পর্কের অধিকার নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। একটু লক্ষ্য করি, আসলে বাস্তব জীবনে আমরা লক্ষ্য করি যে সত্যটা এমন একটা বিষয়, অর্থ এমন একটা বিষয়, কিছু প্রবাদও আছে যে অর্থের কাছে ভাই বন্ধু কেউই নাই, তাই না? মানুষের যখন সত্যি আঘাত লাগে, একজনের উপর যখন বোঝা হয়ে যায়, যখন যতই আপন হোক না কেন সেই আপনত্বের কিন্তু মূল্যায়ন করা হয় না। ঠিক এই গল্পটা কিন্তু এই লাইনটা আমরা এই দিকটা পাচ্ছি। আমরা অবশ্যই এই দিকটা একটু চিন্তা করবো, কারণ আমাদের সৃজনশীলে কিন্তু এই দিকগুলো তুলে ধরা হয়। এক্সামিনার যারা তারা কিন্তু কোশ্চেন করে, এই ধরনের কোশ্চেন করে আমাদের কাছে এই ধরনের উত্তর আশা করার জন্য। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পর কাঁদতে কাঁদতে ওর পিছিয়ে পিছিয়ে এসেছিল, বলেছিল তুমি যেও না বুধা ভাই। বুধা ফিরে আসার কথা বললে কুন্তী জানতে চাই কবে। ও বলে তোর বিয়ের দিন, অনেক সুন্দর অনেক ভালো বর পাবি তুই। কুন্তী কাঁদতে কাঁদতে বলে তোমার মতো কেউ ভালো না। আবারও বলতেছি, একটু লক্ষ্য করো যে বুধার চাচাতো বোনের নাম কি, সুন্দর করে মাথায় রাখতে হবে যে বুধার চাচাতো বোনের নাম হচ্ছে কুন্তী। ও যদি এতই ভালো হবে তবে চাষি কেন ওকে সইতে পারলো না? তাহলে সম্পর্কটা কি এমন যে কারো কাছে ভালো কারো কাছে খারাপ? ভাবতে ভাবতে ও রাস্তার মাঝখানে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে পড়ে, তাই না? একটু লক্ষ্য করি, গায়ের লোক ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া। সুন্দর করে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যতগুলো আমাদের জীবনে 9 থেকে ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত কোশ্চেন যেগুলো আসবে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। একটু লক্ষ্য করি, গায়ের লোক ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া। বুধার নাম কাকতাড়ুয়া কে দেয়? গায়ের লোক। নোলক বুয়া ডাকে ছন্নছাড়া। তো এখানে ছন্নছাড়া নামে কে ডাকে? নোলক বুয়া। আবার কোশ্চেন করা হবে বুধাকে নোলক বুয়া কি নামে ডাকে? তাহলে ছন্নছাড়া। হরিকাকু বলে মানিক রতন। মানিক রতন নামে কে ডাকে? তাহলে হরিকাকু। এখানে এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় বারবার আসতেছে, বারবার একই কোশ্চেন। সাধারণত আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা সৃজনশীলে যে কোনো সৃজনশীলে 1 মার্ক কমন পেয়ে যাবো সরাসরি।
তাহলে হরি কাকু বলে মানিক রতন, জয়নাল চাচা বলে সোনা বাবা, হাসিম মিয়া বলে খোকন বাবু, গবরকরণী বুড়িটা গবর রাজা বলে ডাকে। এতে ও ভীষণ খুশি, এভাবে ওর দিন ভালোই কাটছে। চাষির প্রতি ও কৃতজ্ঞ হয়ে পড়ে, ভাবে চাষি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে। একটু লক্ষ্য করি, এই যে আমাদের এখানে একটা তাৎপর্যমূলক একটা লাইন লক্ষ্য করতেছি, সেটা কি? নম্বর কোশ্চেন আমাদের অনুধাবন প্রশ্ন করা হবে, চাষির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে। বুধা চাষির প্রতি কৃতজ্ঞ ছিল কেন, কেন কৃতজ্ঞ ছিল, ব্যাখ্যা করবে 2 মার্ক। ঠিক আছে, এই কোশ্চেনটাও আমাদের মাথায় রাখতে হবে, কারণ উত্তর আমরা কিন্তু পাচ্ছি যে বুধাকে মুক্তির কথা, সেই সময় যদি সে খাওয়ার খোঁটাটা না দিত, খাওয়ার কথা কামাই কথা না বলতো, বুধা কিন্তু বেরিয়ে আসতো না। আর বেরিয়ে না আসলে সে যে বাইরে যে নিজের ব্যক্তির স্বাধীনতা, সে কখনোই উপলব্ধি করতে পারত না। পরে গেছে আমরা একটু করি, কাজগুলো অবশ্যই লিখে রাখতে হবে। যে বুধা চাষির প্রতি কৃতজ্ঞ কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা বারবার বলতেছি। এই কোশ্চেনটাও কিন্তু বারবার এসএসসি পরীক্ষায় আমরা পাচ্ছি, আমরা আসি। পরে একটু বলি, একদিন ও কাকতাড়ুয়া খেলার সময় দেখতে পায় গায়ে মিলিটারি এসেছে। ওরা বাজারের দিকে যেতে থাকে, ও ধান গাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে। পরক্ষণে ভেসে আসে আর্তনাদ, বাজারের চালাগুলা দাউ দাউ করে পড়তে থাকে। মিলিটারি চলে গেলে ও বাজারের সামনে এসে দাঁড়ায়। কেউ আগুনে পুড়ে, কেউ গুলি খেয়ে মরেছে, কেউ আহত হয়েছে, যারা বেঁচে আছে আগুন নেবানোর চেষ্টা করছে। ও নিজেও একটা মাটির হাড়ি নিয়ে ডোবা থেকে বাড়ি নিয়ে আসে। এই যে দেখো, আমরা এই গল্পটার মধ্যে কি পাচ্ছি, ইয়ার মধ্যে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে বর্বরচিত হামলা, তারা এই যে বাংলা ৬২,০০০ গ্রাম সে সময় বলা হয় বাংলায়, তারা এই গ্রামগুলোকে কি পুরে ছারখার করে দিয়েছিল। এই যে ছারখার, যে পাকিস্তানি যে নির্মম যে চিত্র, এই গল্পের মধ্যে, এই পরবর্তী এই লাইনগুলোর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পাই। পরের দিন গ্রামের অনেকেই বাড়ি ছেড়ে পালাতে থাকে। নলকুয়ার বাড়ি যেয়ে দেখে সেও তৈরি হয়েছে। বড় জাম গাছটার নিচে দেখা হয় হরিকাকুর সাথে। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হরিকাকুর সাথে কোথায় দেখা হয়েছিল, বড় জাম গাছটার নিচে। বোঝার ভাইয়ে ঘুরিয়ে পড়েছে, ও তাদের বড় সড়কের ধার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। ফেরার পথে দেখা হয় রানীর সঙ্গে, ওদের পুরো পরিবার চলে যাচ্ছে। রানী ওকে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করে। ও রানীকে বলে ভিতুর ডিম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে বইয়ের মধ্যে, যে বুধা কাকে ভিতুর ডিম বলেছিল, রানীকে। আবার প্রশ্ন হবে কাকতাড়ুয়া উপন্যাসে ভিতুর ডিম হিসেবে হচ্ছে, ভিতুর ডিম হিসেবে আখ্যায়িত করা হয়েছে কাকে। এই ধরনের কিছু কিন্তু কোশ্চেন হবে এমসিকিউ এবং সৃজনশীল উভয় ক্ষেত্রে। ভিতু বলেই পালিয়ে যাচ্ছিস, আমি পালাবো না, লড়াই করবো। তাহলে বোধের মধ্যে কি দেশমাতৃকার মুক্তিকল্পে, মানুষের মুক্তিকল্পে যে চিত্ত আত্মবিসর্জন দেওয়ার কিন্তু অনুভূতি সৃষ্টি হয়েছে, তাই না? একটু লক্ষ্য করি, তোমরা অবশ্যই গানটা একটু লক্ষ্য করে দেখছো, আমার স্বাধীনতার যে গানটা, আমি গানটা তোমাদের বলতেছি যে তোমরা শুনছো যে মোরা এক ত্রিপুরকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো এই গানটা কিন্তু অন্তর্নিহিত একটা তাৎপর্য আছে, তাই না? আমাদের সৃজনশীল উদ্দীপকের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে এই ধরনের স্বাধীনতার সেই জাগরণের গানগুলো দেওয়া হয়। তুমি গানটা অবশ্যই শুনবা। মিলিটারি আক্রমণে 2 মাস গড়িয়ে গেলে গ্রামের অনেকেই ফিরে এসেছে। চাষি ফিরে এসেছে, কিন্তু ও দেখতে যায়নি, শুধু দূর থেকে দেখেছে কুন্তি বড় হয়েছে। এর মধ্যে গায়ে আবার মিলিটারি আসে, ক্যাম্প বানায়, বন্দুক হাতে পাহারায় থাকে। ওদের চেহারা দেখে এবং ভাষা শুনে কেউ বুঝতে পারে না ওরা কোন দেশে। আজ ক্যাম্পের সামনে একজন সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিনের দৃশ্যটা নতুন করে ফিরে আসে। সালাম চাচা, রবিদা, মফিজ, শফি, মতি, হাজার ভাই, মদন কাকু, শরীফ চাচা সহ গুলিতে নিহত আরও অনেকের লাশ কাপড়ের কাপড় ছাড়া গ্রামের লোকের সাথে গণকবরে দিয়েছে। আজকে কিন্তু এই গণকবরের কথা বলি আমরা জায়গায় জায়গায় বিভিন্ন প্রত্যেকটা জেলায় কি গণকবর আছে, বুদ্ধভূমি বদ্ধভূমি যেটাকে আমরা বলি, বদ্ধভূমি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। হ্যাঁ, একবার কলেরায় এই গায়ে মৃত্যুর উৎপাত ঘটিয়েছিল।
এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ। তার ভিন্ন রকমের মানুষ বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠী, তাদের ভাষা সংস্কৃতি তাদের আচরণ আমাদের থেকে আলাদা, বিটাই তাকে এখানে ভিন্ন রকমের মানুষ বলা আছে। কলেরা 7 দিনের মাথায় চলে গিয়েছিল। এরা কি যাবে নাকি তারা থাকবে? কলেরাকে ও ছুঁতে পারেনি, কিন্তু ওই মানুষগুলোকে ও ছুঁতে পারে। তখন ও ছুটেছিল, কিন্তু এখন বড় হয়েছে, গায়ে জোর আছে, সাহস আছে, বুদ্ধি আছে, তবে ছাড়বে কেন? ও বাজারে ফিরে আসে, পাবে, কোথাও পালাবে না। ছাই কয়লা সরিয়ে সেরা কাটা ভাঁজ করে রেখে দেয়, বাদুর বিছিয়ে চিত্ত হয়ে শুয়ে দুদিকে মেরে দেয়। এভাবে এখন পোড়া ঘরে কাক তরুয়া, এভাবে শীত বাজাতে বাজাতে ও ঘুমিয়ে পড়ে। একটু দলীয় কাজগুলো, বুধা মিলিটারি ক্যাম্প ধ্বংস করতে চায় কেন আলোচনা করবো। আমরা প্রশ্নটা অবশ্যই মাথায় রাখবো যে তিনি বুধা কেন, কারণ আমরা যদি সহজভাবে এক কথাই বলি যে মিলিটারিটা, পাকিস্তানি মিলিটারিরা এদেশে মানুষের উপর যে অত্যাচার করেছিল, এই অত্যাচারের প্রতিহত করার জন্য বুধা মিলিটারি ক্যাম্প ধ্বংস করতে চেয়েছিল। বাকিটা তোমাদের নিজস্ব তোমরা প্রভাব করে যেটুকু তোমাদের মধ্যে এই গল্পটা থেকে যেটুকু আয়ত্ত হয় তোমরা ওইভাবে প্রশ্নগুলো সাজাবো। অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে উত্তরগুলো লিখে রাখবা। আমরা যখন স্কুল খুলবে তোমাদের যে যার ক্লাস পাবে, যে শাখার, অবশ্যই স্যারকে দেখাতে হবে। একটু মূল্যায়নগুলো দেখছি। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলে বুধা কি বলে? হয়তো তোমরা মনে করো আমরা কিন্তু পড়ে আসছি যে কোথায় যাচ্ছিস বুধা? বুধা উত্তর কি দিয়েছিল? বুধা সোনার ঘরের কথা কিন্তু বলছিল। তাই প্রশ্নগুলো করি, বুধা কোথায় গান শোনে? এই কোশ্চেনটাও কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি যে বুধা গান শিখছিল কোথায়? সে আখড়ার গান শুনে, তাই না? কলেরায় বুধা কে মারা যায়? নৌলকুয়া বুধাকে কি বলে ডাকে? গবরাজা বলে কে ডাকে? হ্যাঁ, হরিকাবর সাথে বুধার কথা দেখা হয়, এই ধরনের কিছু প্রশ্ন। আমরা একটু উত্তর লিখে নেই যে বুধা সোনার ঘরে আখড়ায় বাবা মা সহ ভাই বোন তিনজন শিলু তালে বেলু সন্ন্যসালা কবর করে নিই, তাই না? এই প্রশ্নগুলো আমরা একটু লিখে রাখবো। হ্যাঁ, আমরা হোমওয়ার্কটাও লিখে রাখি। সবাই গ্রাম ছেড়ে পালালেও বুধা পালায় না কেন আলোচনা করো। তাহলে বুধার মধ্যে যে দেশপ্রেম যে অতুজ্জ্বল, যেটাকে আমরা বলি অতুলনীয়, এই দেশপ্রেমের কারণে বুধা দেশমাতৃকার মুক্তিকল্পে দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নিজের জীবন বিকিয়ে দেওয়ার জন্য বুধা খেয়েছিল। বুধাকে আমরা কিন্তু যোদ্ধা বলবো, দেশমাতৃকার বলবো এক দেশপ্রেমিক যোদ্ধা হিসেবে হওয়ার কারণে সে কিন্তু গ্রাম ছেড়ে পালায় নি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবো। আগামী ক্লাসে আবার দেখা।